৩০০ আসনে এককভাবে নির্বাচন করার জন্য গণ অধিকার পরিষদের প্রস্তুতি চলমান। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছি যে আগে সংস্কার তারপরে নির্বাচন, অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার শেষে গণ অধিকার পরিষদ নির্বাচন চাই। সেই নির্বাচনকে সামনে রেখে এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আমরা আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। ৩০০ আসনে আমাদের যারা দলীয় প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে চেষ্টা করছেন, তারা নিজ নিজ আসনে নিজ নিজ এলাকায় কার্যক্রম শুরু করেছেন, গণসংযোগ করছেন, জনগণের সমস্যাগুলো নিয়ে এলাকায় কার্যক্রম শুরু করেছেন, জনগণের কাছে যাচ্ছেন, কথা বলছেন, সমস্যাগুলো সমাধানে তারা নানান উদ্যোগ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নেওয়া শুরু করেছেন। এখন আমরা গণ অধিকার পরিষদ কেন ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার যে ঘোষণা এটা দিলাম, কারণ আপনারা জানেন যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে নেমেছি এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, আমরা মনে করি এই লড়াইয়ে ওই গতানুগতিক বা বিগত যে পুরনো সিস্টেম, এই সিস্টেমকে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যেই মূলত তরুণদের রাজনীতিতে আসা। তরুণরা যত বেশি রাজনীতিতে ইনভলভ হবে, যত বেশি রাজনীতিতে ইন করবে, ততই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারুণ্যের যে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে। সেই লক্ষ্যেই আমরা আমাদের যে তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ আমরা যেদিন গঠন করি বা আত্মপ্রকাশ যেদিন এই দলের হয়, সেদিনই আমরা বলেছিলাম যে আমরা একটি নতুন ধারা বিনির্মাণ করতে চাই এবং আমাদের লক্ষ্য আগামীর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই মূলত আমরা ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। ইতিমধ্যে দু একটি গণমাধ্যম নানাভাবে গণ অধিকার পরিষদকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক দু একটি নিউজ প্রচার করেছে। আমরা সেই মিডিয়া হাউসগুলোতে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং আমরা স্পষ্ট করে বলেছি যে গণ অধিকার পরিষদ ২ কিংবা ৪ কিংবা ৫টা আসনের রাজনীতি করে না, ঠিক না? আমাদের রাজনীতি একবারই ক্লিয়ার। আমরা ২-৪ জন এমপি হব, মন্ত্রী হব, এই লক্ষ্যে আমাদের রাজনৈতিক পথ চলা নয়। আমরা বিশ্বাস করি এবং মনে করি গণ অধিকার পরিষদ যদি সঠিক লাইনে সঠিকভাবে এগিয়ে যায়, আগামীর বাংলাদেশকে গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেবে এবং মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা, সেই চাহিদা, সেই ডিমান্ড কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই ডিমান্ডকে, সেই চাহিদাকে সামনে রেখে আমাদের কার্যক্রম আমরা চালাচ্ছি দেশব্যাপী। আমাদের আজকে কার্যক্রম কিন্তু বিস্তৃত। মোটা দাগে যদি বলতে চান বা বলতেই হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোনো উপজেলা নেই যে উপজেলায় গণ অধিকার পরিষদ যায় নাই বা গণ অধিকার পরিষদের কার্যক্রম বিস্তৃতি ঘটে নাই। আজকে আমাদের ইউনিয়ন কমিটি পর্যন্ত বিস্তৃত হয়েছে, ওয়ার্ড পর্যন্ত কমিটি হচ্ছে বাংলাদেশের নানান প্রান্তে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ এদেশের তারুণ্যকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। তাই আমরা চাই আগামী নির্বাচনে তারুণ্যের যে একটা জয়গান ইতিমধ্যে শুরু হয়েছে, এই তারুণ্যের জয়গানের মাধ্যমে আমরা একটা নতুন চমক জনগণের সামনে হাজির করতে চাই। এই জায়গায় আমরা বলেছি যে আমরা সাবেক পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খানের যে মডেল, তার যে রাজনৈতিক মডেল, সেই মডেলকে আমরা অনেকটাই অনুসরণ করি বা ফলো করি। ইমরান খানের মডেল আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই এটা ইতিমধ্যে অবগত। ইমরান খান ৩ নাম্বার অ্যাটেম্পটে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। ফার্স্ট অ্যাটেম্পে, মানে প্রথম নির্বাচনে তিনি যখন অংশগ্রহণ করেন, তখন তার পার্টি থেকে একজনও কিন্তু এমপি হতে পারে নাই এবং অনেকেই জামানত পর্যন্ত হারিয়েছিলেন। সেদিন সাংবাদিকরা ইমরান খানকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি একজন বিশ্ববিখ্যাত তারকা, আপনার নেতৃত্বে পাকিস্তান বিশ্বজয় করেছে, আপনি রাজনৈতিক দল গঠন করলেন, নির্বাচনে আসলেন, কিন্তু আপনি বা আপনার দল নির্বাচনে একজন প্রার্থীও বিজয়ী করতে পারল না, এতে কি আপনার কষ্ট হয় না, দুঃখ হয় না বা আপনার খারাপ লাগে না? সেদিন ইমরান খান বলেছিল যে আসলে দেখেন, আমার খারাপ লাগার তো প্রশ্নই আসে না, বরং আমি গর্ববোধ করি এবং প্রাউড ফিল করি আমার এদেশের ইয়াং জেনারেশনকে নিয়ে, এবং আমার দলকে যারা ভালোবাসে, আমার দলকে যারা পছন্দ করে, এদের অধিকাংশই এখনো ভোটার হয় নাই। আর আমি শর্টকাট ওয়েতে অল্প সময়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখি না, চিন্তাও করি না। আমার ভীষণ অনেক লং টাইমের। আমি আগামী 15 বছর পরে ক্ষমতায় যাওয়ার চিন্তা করি।
আর এই 15 বছরে যারা এখন ভোটার হয় নাই, আমার দলকে পছন্দ করে সাপোর্ট করে এরা প্রত্যেকে ভোটার হবে, তখন ওই নির্বাচনে আমাকে তারা ভোট দিবে, আমার দল ক্ষমতায় আসবে। বাস্তবে কিন্তু সেটাই ঘটেছিল। মানে 15 বছর পরে ইমরান খানের দল কিন্তু ক্ষমতায় আসছে। তো সেই জায়গা থেকে আমরা একই মডেল অনুসরণ করে আমরাও চিন্তা করি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক যাত্রা বেশি দিন হয় নাই, বেশ কয়েক বছরই। তো সুতরাং আমরা আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছি এবং ইনশাআল্লাহ সেটি সম্ভব। তা আমাদের আজকে সারা দেশব্যাপী কার্যক্রম চলছে, প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আমাদের কার্যক্রম বিস্তৃত। আমাদের যারা প্রার্থী এদের অধিকাংশই তরুণ এবং এদের বয়স আমি খেয়াল করলাম 25 থেকে 40 বছরের মধ্যে। আমি মনে করি গণ অধিকার পরিষদের সবচাইতে বড় স্ট্রেংথ বা শক্তি হচ্ছে আমাদের এই তারুণ্য। আপনি কোন রাজনৈতিক দলে এই হিউজ অ্যামাউন্ট অফ ইয়ুথ পাবেন না। আমাদের দলে যে পরিমাণ তরুণ যুবক আছে, আপনি অন্য কোন রাজনৈতিক দলে এই পরিমাণ যুবক তরুণ পাবেন না। এবং আমাদের দলে যারা রাজনীতি করে এদের অধিকাংশ সব দেশপ্রেমিক। কারণ আপনারা জানেন, যখন গণ অধিকার পরিষদ গঠন হয় তখন বাংলাদেশে একটা ফ্যাসিবাদী নমরুদীয় শাসন চলছিল। নমরুদ ফেরাউনের থেকেও আমি মনে করি এটা কঠিন পরিস্থিতি। সেই পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ কিন্তু আত্মপ্রকাশ করে। আমরা রাজনীতির মাঠে লড়াই করেছি, সংগ্রাম করেছি, বছরের পর বছর জেলে, রিমান্ডে গিয়েছি, একের পর এক আঘাতের শিকার হয়েছি। 22 বার হামলা হয়েছে আমাদের উপরে। আমাদের কপালে, শরীরে এখনো সন্ত্রাসীদের আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের সাথে যখন ওই মুহূর্তে বা ওই পরিস্থিতিতে রাজনীতিতে যুক্ত হয়েছে, রাজনীতির ময়দানে আসছে, তারা প্রত্যেকেই জানতো যে গণ অধিকার পরিষদের নাম লেখা মানে কালকে আমাকে জেলে যেতে হবে, কালকে আমাকে হামলার শিকার হতে হবে, কালকে ছাত্রলীগ আমার উপরে এসে অ্যাটাক করবে। এই সব জেনে বুঝে, এমনকি তারা এটাও জানতো যে এই দলে গেলে 1 পয়সা আমার লাভ নাই, বরং আমার পকেট থেকে টাকা খরচ করতে হবে। সব বিবেচনা করে কিন্তু তারা গণ অধিকারে নাম লিখিয়েছে, এই দলে যুক্ত হয়েছে। তো সেই পরিস্থিতিতে আমরা কিন্তু গণ অধিকার পরিষদকে আজকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এই যে একটা স্পিরিট, আমি মনে করি এই তরুণ এবং যুবকদের স্পিরিটেই আগামীর বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। তাই আমাদের সকলকেই সুন্দরভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আমাদের এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন, আমি তাদেরকে বারবার একটা কথাই বলেছি, এখন শুধুমাত্র আমাদের সাংগঠনিক কাজ, ফিল্ডে কাজ, মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে চষে বেড়াতে হবে। মানুষ নতুনত্ব চাই, কারণ 54 বছরে খাতা কলমে 12 বার নির্বাচন পেয়েছি আমরা। মানে এই বাংলাদেশে 12টা নির্বাচন হয়েছে এখন পর্যন্ত, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের ফলাফল 0। তার মানে এই 12টি নির্বাচনে যে বা যারাই ক্ষমতায় ছিল এতদিন, এরা প্রত্যেকেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে প্রতারণা করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে। যখন এই নির্বাচন আসে, আপনারা দেখবেন এই গতানুগতিক রাজনৈতিক দলের নেতারা জনগণের সামনে যাবে, বলবে খালি ভোটটা একবার দেন, আপনাদের আর কাজই করা লাগবে না, আমরা একবারে বাসায় খাবার পৌঁছাই দিব, খাওয়াই তুলে দিব, মুখে পর্যন্ত খাবার তুলে দিব, এরকমও বলে। আর একবার নির্বাচন হয়ে গেলে বাস্তবিক অর্থে এই নেতাদের আর 5 বছর লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র। এই জন্য বাংলাদেশের মানুষ মনে করে এদের দিয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন আসবে না, এদের কথার সাথে কাজের কোনো মিল নেই। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, আমরা ইতিমধ্যে নানান জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, পাশে দাঁড়াচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দাঁড়াবো। এই জায়গায় গণ অধিকার পরিষদ, আমরা তো আসলে ফেরেশতা না ভাই, আমাদের ভুল আছে, ত্রুটি আছে, আপনারা ধরিয়ে দিবেন। আমি আবারও বলছি, আমরা মানুষ, ফেরেশতা নই। সুতরাং মানুষ হিসাবে আমাদেরও ভুল থাকবে, ত্রুটি থাকবে। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমরা শুধরিয়ে নেব। আমরা কমিটমেন্ট করছি, আমরা বলছি না যে আমাদের কোনো ভুল নেই, আমরা ফেরেশতা নো। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ অনেক উদার। এই জন্য আপনাদের দোয়া, সহযোগিতা প্রয়োজন। মানুষ হিসাবে মানুষের ত্রুটি থাকবে, ভুল থাকবে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তারপরেও আমি বিশ্বাস করি, তরুণরা যদি আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাই, এই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। কারণ তরুণরা ক্ষমতায় আসলে দুটো লাভ। নাম্বার 1, তরুণদের কোনো পিছুটান নেই। যেমন ধরেন, আপনার এলাকায় যদি একজন তরুণ নেতা, জনপ্রতিনিধি হয়, রাত 2টা কি 3টায় কি আপনার একটা প্রবলেম হলে ফোন করবেন, নেতা দৌড়ে চলে আসবে। আর যদি একজন বৃদ্ধ, আমি অবজ্ঞা করছি না, জাস্ট কথার প্রসঙ্গে বোঝার জন্য বলছি, একজন বৃদ্ধ মানুষ নেতা হয়, তাকে কিন্তু রাত 10টার পরে আর পাবেন না, নানান স্বাস্থ্যগত কারণে, অসুস্থতা ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর কারণ,
বা বিষয়, তরুণদের দুর্নীতি করার মানসিকতা অনেক কম। নাই আমি এটা বলবো না, আছে, অনেকেরই আছে, কিন্তু অনেক কম। কেন? কারণ তরুণরা মনে করবে ভাই আমার সারা জীবন পড়ে আছে, আমাকে রাজনীতি করতে হবে, আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, দাঁড়াতে হবে, আরো অনেক সময় আছে, এখনই নয়। তো সুতরাং তাদের এই যে করাপশন করার যে চিন্তা, এটা অনেক কম। আর যারা ওই গতানুগতিক রাজনৈতিক বন্দোবস্তের মানুষ, তারা চিন্তা করে বয়স তো শেষ, যা আছে খাইয়া দেয়া জায়গা, মানে এটাই বাস্তবতা বাংলাদেশের। তো সেই জায়গা থেকে তরুণদের আপনার সমর্থন দিবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তরুণরা আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাইলে বা পেলে ইনশাআল্লাহ 5 বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ভালো থাকবেন। 300 আসনে আমরা প্রার্থী দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি। খুব শীঘ্রই 100 আসনের প্রাথমিক স্টেজে আমরা প্রার্থী ঘোষণা করব, সেটি আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের সেই ডিক্লারেশনের যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটা করবো ইনশাআল্লাহ, এবং বড় পরিসরে হবে। আমরা আমাদের যারা দলীয় প্রার্থী তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেব, দেশবাসীর সামনেও তাদেরকে পরিচয় করিয়ে দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসো। ঘেমে গেছি, শেষ করে যাবো। কারণ